হ্যাঁ, ধানুষকোটি ছিল ভারত শ্রীলঙ্কা সীমান্তের শেষ শহর, যা এক রাতে শেষ হয়ে গিয়েছিল। ধানুষকোটির শেষ প্রান্ত, যেখানে ভারতের রাস্তা শেষ। নমস্কার বন্ধুরা, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু সঞ্জয়। এখন আমি আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ দেখার পর পাম্মাম দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তের পরিত্যক্ত শহর ধানুষকোটি যাচ্ছি। ধানুষকোটি নামের অর্থ হলো ধনুকের শেষ। হিন্দু দেবতা ভগবান রামের ধনুককে বোঝায়, যিনি লঙ্কার রাজার সাথে যুদ্ধ শেষ হওয়ার পর সেতু ভাঙতে এটি ব্যবহার করেছিলেন। এটি পাম্মানের দক্ষিণ পূর্বে এবং শ্রীলঙ্কার তালারমান্নার থেকে প্রায় 24 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শহরটি 1964 সালে রামেশ্বরম ঘূর্ণিঝড়ের সময় ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে জনবসতিহীন থেকে যায়। জাতীয় সড়কটি 9.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা সম্পন্ন করেছে। মুকুন্দ-থারায় আর চাথিরাম থেকে ধানুষকোটি পর্যন্ত 5 কিলোমিটার এবং ধানুষকোটি থেকে আরিচামুনাই পর্যন্ত 4.5 কিলোমিটার। দু 2016 অবধি ধানুষকোটি সমুদ্র তীর বরাবর পায়ে হেঁটে বা জিপে পৌঁছানো সম্ভব ছিল। 2016 সালে মুকুন্দরায় আর চাথিরাম গ্রাম থেকে একটি রাস্তা সম্পূর্ণ হয়। একটি মিটার গেজ রেল লাইন ভারতের মূল ভূখণ্ডের মন্ডপমকে ধানুষকোটির সাথে সংযুক্ত করেছিল। 1964 সাল পর্যন্ত চেন্নাই এগমোর থেকে ধানুষকোটি পর্যন্ত বোট মেল এক্সপ্রেস চলত। সালের ধানুষকোটি ঘূর্ণিঝড়ের সময় পাম্মাম থেকে ধানুষকোটি পর্যন্ত মিটার গেজ থাকা লাইনটি ধ্বংস হয়ে যায়। 2003 সালের দক্ষিণ রেলওয়ে রামেশ্বরম থেকে ধানুষকোটি পর্যন্ত 16 কিলোমিটার রেল লাইন পুনরায় স্থাপনের জন্য রেলপথ মন্ত্রকের কাছে একটি প্রকল্প প্রতিবেদন পাঠায়। পরিকল্পনা কমিশন 2010 সালে ধানুষকোটি এবং রামেশ্বরমের মধ্যে একটি নতুন রেল লাইনের সম্ভাবনা দেখেছিল। ধানুষকোটি শ্রীলঙ্কা থেকে ভারতের নিকটতম ল্যান্ডমার্ক। ব্রিটিশ শাসনকালে ধানুষকোটি একটি সমৃদ্ধ শহর ছিল। ধানুষকোটি একটি স্বয়ংসম্পূর্ণ এবং সমৃদ্ধ স্থান ছিল, যার নিজস্ব রেলওয়ে স্টেশন, হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর, কাস্টমস এবং একটি বন্দর অফিস ছিল। ধানুষকোটি থেকে তালারমান্নার পর্যন্ত একটি দৈনিক স্টিমার ফেরি পরিষেবা ছিল, যা উভয় দিক থেকে যাত্রী ও পণ্য বহন করত।
19শে ডিসেম্বর এটি একটি প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। 1964 সালের 21শে ডিসেম্বরের পর ঘূর্ণিঝড়টি প্রতিদিন 400 থেকে 550 কিলোমিটার বা 250 থেকে 340 মাইল বেগে প্রায় সরলরেখায় পশ্চিম দিকে সরতে থাকে। 22শে ডিসেম্বর এটি শ্রীলঙ্কার ভাবুনিয়া অতিক্রম করে এবং 1964 সালের 22শে থেকে 23শে ডিসেম্বরের রাতে ধানুষকোটিতে ল্যান্ডফল করে। আনুমানিক বাতাসের গতিবেগ ছিল 280 কিলোমিটার প্রতি ঘন্টা বা 170 মাইল এবং জোয়ারের ঢেউ ছিল 7 মিটার উঁচু বা 23 ফুট। 22শে ডিসেম্বর ঘূর্ণিঝড়ে আনুমানিক 1800 জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে পাম্বান ধানুষকোটি প্যাসেঞ্জার ট্রেনে 115 জন যাত্রী ছিল। পুরো শহরটা ঘোলাটে হয়ে গিয়েছিল এবং মাদ্রাজ সরকার ধানুষকোটিকে ভূতের শহর হিসাবে ঘোষণা করেছিল, বসবাসের অযোগ্য। রামেশ্বরম ধানুষকোটি প্যাসেঞ্জার ট্রেনের ধ্বংসাবশেষ, যেটি 22শে ডিসেম্বর এই এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে আঘাত এনেছিল, এখানে অর্ধেক ডুবে যায়। 31শে ডিসেম্বর 1964 সালে এলাকাব্যাপী দুর্যোগে 115 জনেরও বেশি লোক মারা গিয়েছিল। যখন সুনামি ধানুষকোটি আক্রমণ করেছিল তখন সমুদ্রের ঢেউগুলি মাটি থেকে প্রায় 7 মিটার উপরে উঠেছিল এবং কেউ সমুদ্রের অহংকারী গর্জন লক্ষ্য করেনি, কারণ এটি রাতে হয়েছিল। বিজ্ঞান বলছে সুনামি হওয়ার আগে সমুদ্রের জল কিছু বা তার বেশি দূরত্বের জন্য ভেতরে চুষে নেয়, কারণ দুটি টেকটনিক প্লেটের মধ্যে ফাটল দেখা যায় এবং তাতে অনেক সামুদ্রিক পানি মাটিতে পড়ে থাকে এবং কিছু জেলেদের গ্রামে প্রবেশ করে। কিছুটা প্রকৃতির সতর্কতায় ওই প্রাকৃতিক দুর্যোগে কিছু মানুষ বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। আজ ধানুষকোটিতে শুধুমাত্র কিছু বিক্রেতা এবং রেস্তোরাঁ দেখা যায়, দীর্ঘ ধ্বংস হওয়া শহরের ধ্বংসাবশেষের সাথে। ধানুষকোটিতে এখনও সেই সমস্ত নির্মাণ ভবনের অবশিষ্টাংশ রয়েছে, যেমন রেলওয়ে স্টেশন, গির্জা ইত্যাদি। কিছু জমি এবং বাড়ি এখনও সমুদ্রের ভিতরে পাওয়া যায়। সুনামি এই ভয়ানক বিপর্যয়ের দ্বারা এই গ্রামের জমি এবং এই গ্রামকে বিশ্বের মানচিত্র থেকে নিমজ্জিত করেছিল। এতে ধানুষকোটির লোকেরা 1964 সালে সমুদ্রের অভ্যন্তরে তলিয়ে যাওয়া বাড়িঘর এবং বহু নির্মাণ ভবনের অবশিষ্টাংশ খুঁজে পেতে সক্ষম হয়েছিল। এই কারণে সবাই বলে সবচেয়ে ভুতুড়ে জায়গা যেখানে উপস্থিত ওই ভবনের ধ্বংসাবশেষ আপনাদেরকে ভুক্তভোগীদের হাহাকার অনুভব করাবে। আমি যখন রামেশ্বরম থেকে ধানুষকোটি যাচ্ছিলাম তখন আমাদের গাড়ি চালক স্যার এই গল্পটা বলছিলেন। ধানুষকোটি বাস স্ট্যান্ড। আমি এমন এক রাস্তায় ভ্রমণ করছিলাম যেখানে রাস্তার দুপাশেই সাগর দ্বারা আবৃত এবং প্রকৃতির সৌন্দর্য দেখে আমার খুব রোমাঞ্চকর মনে হচ্ছিল। এবং ধানুষকোটিতে আপনারা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থল দেখতে পারবেন। ডান দিকে আপনারা ভারত মহাসাগর দেখতে পাচ্ছেন এবং আমার বাম দিকে আপনারা বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন, যা সর্বদাই অহংকারী গর্জন করছে।
2016 সালে আমাদের ভারত সরকার দ্বারা নির্মিত সুসজ্জিত রাস্তার কারণে ধানুষকোটি একটি অবশ্যই পরিদর্শনযোগ্য পর্যটন স্পটগুলির একটি হয়ে ওঠে। এর আগে ধানুষকোটি যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। ধানুষকোটি যেতে একটি জিপ বা ভ্যান ভাড়া করতে হতো, যা সমুদ্রের জলের মধ্যে দিয়ে ভ্রমণ করতে হতো। সরকারের প্রচেষ্টায় জেলেরা দোকান বসাতে পেরে তাদের আয়ের অন্য পথ পেল। ধানুষকোটি সমুদ্র সৈকত ভারতের শেষ বিন্দু, যেখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়। রামায়ণ অনুসারে ধানুষকোটি সেই স্থান যেখানে রাম সেতু নির্মিত হয়েছিল। ধানুষকোটি সমুদ্র সৈকত রামেশ্বরম দ্বীপের অগ্রভাগে অবস্থিত। এই সৈকতে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মান্নার সাগরের উপসাগর মিলিত হয়েছে, যা তামিল ভাষায় আরিচাল মুনাই নামে পরিচিত। এখন ধানুষকোটি সমুদ্র সৈকতকে প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করছে। একসময় এটি শ্রীলঙ্কার মাত্র 24 কিলোমিটার উত্তরে ভারতের একটি সমৃদ্ধ শহর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। কিন্তু 1964 সালে যখন একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রামেশ্বরম এবং পাম্বাম দিকে আঘাত আনে, তখন ধানুষকোটির বাসিন্দারা তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়। আরও আভ্যন্তরীণে চলে যান, তারপর থেকে ধানুষকোটি একটি জনবসতিহীন পরিত্যক্ত শহর। ধানুষকোটি ছিল একটি ব্যস্ত বন্দর শহর, যেখানে একটি কর্মরত ডাকঘর ছিল, একটি মন্দির যা নিয়মিত ভক্তদের দ্বারা পরিদর্শন হতো, এবং একটি গির্জা যেখানে স্থানীয় দর্শনার্থীরা একইভাবে উপস্থিত থাকতেন। ঘূর্ণিঝড় ধানুষকোটিকে বিধ্বস্ত করে জীবন ও সম্পত্তির অপূরণীয় ক্ষতি করে। অবশেষে ধানুষকোটির পরিত্যক্ত শহরে পৌঁছালাম। কাটানোর জন্য আপনাদের অবশ্যই অত্যন্ত অর্ধেক দিন আলাদা করা উচিত। আমি আপনাদের কিছু ছবি দেখাবো যা আপনাদেরকেও আপসেট করতে বাধ্য। চার্চের ধ্বংসাবশেষ। পোস্ট অফিস ও হাসপাতালের ধ্বংসাবশেষ।
পুরাতন মিটার গেজ রেলওয়ে স্টেশনের ধ্বংসাবশেষ। মিটার গেজ রেল লাইনের ধ্বংসাবশেষ। জলের ট্যাঙ্কের ধ্বংসাবশেষ। অর্ধ নিমজ্জিত মন্দির। এখন আমি ধানুষকোটির শেষ পয়েন্টে যাচ্ছি, যেখানে ভারতের রাস্তা শেষ। তামিল ভাষায় জায়গাটির নাম আরিচালমুনাই বা ক্ষয়বিন্দু।
গাড়ি থেকে নেমে ধানুষকোটি সৈকতে গেলাম। আমি সুন্দর এবং ছোট তরঙ্গ আমার কাছে আসতে দেখলাম। এটি এতটা অ্যারোগ্যান্ট নয় এবং তাই আমি আমার পা জলে রাখতে সক্ষম হলাম এবং আমি সমুদ্রের ভিতরে কিছু দূর হাঁটতে সক্ষম হলাম। বঙ্গোপসাগরে ঢেউয়ের কাছাকাছি যেতে সীমাবদ্ধ ছিলাম, কারণ এটি কাছাকাছি যাওয়া খুব বিপজ্জনক। এখানেই আমি বুঝতে পারলাম আমরা শ্রীলঙ্কার কত কাছাকাছি। বেশিরভাগ সময় শ্রীলঙ্কার মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল পাচ্ছিলাম। ভাবতেই অবাক লাগছে যে শ্রীলঙ্কা এখান থেকে মাত্র 24 কিলোমিটার দূরে। পরিষ্কার দিনে ধানুষকোটি থেকে শ্রীলঙ্কার আভাস পাওয়া সম্ভব। এবং এছাড়াও টেলিস্কোপ সেটআপ সহ বিক্রেতারা রয়েছে, যেখানে নামমাত্র মূল্যে আপনারা শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের খুব ভালো ভিউ পেতে পারেন, যা ধানুষকোটি থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত। ধানুষকোটি সৈকত থেকে ধানুষকোটি শেষ পয়েন্টের ডিস্টেন্স ভিউ। ধানুষকোটি বিচ। ইউটার্ন বৃত্তসহ ভারতের দক্ষিণ পূর্বের শেষ প্রান্ত। শেষে একটি স্তম্ভ রয়েছে, যার শীর্ষে রয়েছে জাতীয় প্রতীক। দুটি সমুদ্রের রং দেখার জন্য মানুষ জড়ো হওয়ার কারণে একটি হ্রাসকৃত সৈকত এখানে কিছুটা ভিড় করে। এই সময় একটা ছবি তুলে রাখা অবশ্যই আবশ্যক। বিকেল 5টার পর এখানে প্রবেশ নিষেধ। ধানুষকোটিতে কোনো ক্যাফে, বিশ্রামের ঘর বা হোটেল নেই। ধানুষকোটি থেকে আসা এবং যাওয়ার পুরো ভ্রমণটাই 2 ঘন্টার মধ্যে কভার করা যায়। সন্ধ্যের সময় ধানুষকোটি সমুদ্র সৈকত দারুণ লাগছিল দেখতে। আমার মন চাইছিল না ধানুষকোটি ছাড়তে, কিন্তু
যেতে তো হবেই। ধানুষকোটি থেকে সোজা রামেশ্বরম রেলওয়ে স্টেশনে যাব। রাত্রিরে আমি মাদুরাই যাওয়ার জন্য ট্রেন ধরব। মাদুরাই থেকে আমি তুতিকোরিন যাওয়ার ট্রেনে উঠব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।